খবর বুঝতে পারছি না, কিন্তু এখানে কিছু একটা আছে, কারণ দুই পক্ষকে দায়মুক্তি দিতে চায়। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি এর আগেও এমন কোনো চাকরি করেননি যেটাতে তার এমন ইনকাম হবে যে তিনি এখন তাহলে কি করবেন, বিদেশেও যদি চলে যান তার খরচ কে বহন করবে, এটা জবাব আমাদের কাছে নাই। তৃতীয়ত বাংলাদেশে এর আগে নজির আছে যে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ হওয়ার পরে তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। এবং আমরা যদি 51 ধারা, যেটা মোশাররফ ভাই বলছিলেন, সেখানে কিন্তু কেবলমাত্র ফৌজদারি অপরাধের কথা বলা আছে, অন্যান্য কোনো বিষয়ে কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও তিনি যদি যে অন্যায় করেছেন সেটাতে অসুবিধা নেই। শেষ প্রশ্ন হচ্ছে, অত্যন্ত বিতর্কিত একটি ব্যক্তির প্রতিনিধি হিসেবে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। সে সময়কার সমস্ত অর্থ বিষয়ক জবাবদিহিতা তার থেকে আদায় করা দরকার। আর না হলে আমি বলবো যে আমরা ইতিহাসের কাছে একটা ঋণ রেখে সামনে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য ভালো না। তাহলে একজন মানুষের যে কোনো দুর্নীতিবাজের টার্গেট হবে যে আমি একটা যে কোনো রাজনৈতিক দলকে ম্যানেজ করে একটা পদে যাব, রাষ্ট্রপতির পদে, যেন আমার সকল গুনাহ মাফ হয়ে যায়। বিষয়টা তো সেটা হওয়া উচিত না, কখনোই না। তাহলে আমি বলবো যে এখানে আইনমন্ত্রী কিন্তু শনিবারে অবশ্য অন্য কথা বলেছেন যে সরকার দেখবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যাকে সরকার দাবি করেন যিনি আইন বিশেষজ্ঞ, আমি একজন আইনের ছাত্রীও না আসলে, যতটুকু পড়ে বুঝি, সেখানে আমার কাছেই তার কথাকে অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা রাকিব, সেটা হচ্ছে যে আমরা তো শাহাবুদ্দিনের ব্যাংক দখল, দুর্নীতি, নানা রকম তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু আবার আমরা আরেকটা নিউজও দেখেছি যে গভর্নমেন্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাকে সেফ এক্সিট দিতে হবে, তাকে কোনো বিচার করা যাবে না তার ওই সময়, এরকম একটা খবরের কাগজে নিউজে এসছে। এবং ডেইলি স্টারে আমরা দেখছি যে তার সাথে হাসিনার একটা ফোন আলাপ মানে সরকারের কাছে তথ্য আছে। তো এই যে মাত্র 6 মাস হলো সরকারের, এখনো হয়নি, এই সময়ে তাকে চলে যাওয়ার কি এমন অপরিহার্যতা ছিল, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতে রাষ্ট্রপতি চুপ্পুর বিষয়টা বলি। এটা হচ্ছে ধরেন আপনি যে প্রসঙ্গগুলো তুললেন, সেই প্রশ্নগুলো তোলার আপনি ফার্স্টে যেটা বললেন যে ডেইলি স্টারের যে ইন্টারভিউ বা সংবাদপত্র দেখলেন, সেখানে কিন্তু আমি খুব দালালি, খুব বেশি জোরালো প্রমাণ আমার কাছে দেখেনি, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, লন্ডনে গিয়ে চুপ্পুর কেন হাসিনার সাথে কথা বলতে হবে? কথা বলতে তো সে বঙ্গভবনে বসেই পারে, এবং বলে নাই যে গত 1.5 বছর 2 বছর, এটা আপনি নিশ্চিত কি হবে? কিন্তু এই জায়গায় একটা কথা আছে, কারণ ঢাকায় বসে যত সহজে কথা, মানে কঠিন হয় কথা বলার জন্য, লন্ডনে অনেক সহজ, কারণ ঢাকায় তার প্রতিটা ইট কাটের তার কথা জানার আছে। আচ্ছা, সরকারের এখন তাহলে আমি আপনাকে আবার পাল্টা প্রশ্ন করি। ধরেন চুপ্পু সফরটা করেছিল যে মে মাসের 9 তারিখ থেকে 22 তারিখ সম্ভবত, এই টাইম ফ্রেমে। তার 2.5 মাস পরে আপনি কেন এটা আসলো? সরকারের কাছে তথ্য দেরিতে আসছে হয়তোবা। ওখানে গিয়ে যদি অন্য একটা ডিভাইস দিয়ে কথা বলে, তাহলে আপনি কিভাবে তথ্যটা পেলেন? আলটিমেটলি এগুলো কোনো কজ না। ব্যাপারটা হচ্ছে ধরেন কজটা কি, না আমি আপনাকে বলি। সেটা হচ্ছে ধরেন রাষ্ট্রপতি চুপ্পুকে বিএনপি ক্যারি করার কোনো কারণ নেই। 6 মাস তো করলো, 6 মাস কেন করছে আমি আসতেছি সে আলাপে। ধরেন ক্যারি করার কোনো কারণ নেই। এখানে আপা একটা কথা বলছিলেন যে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য বিএনপিকে মিন করছেন, যে বিএনপি চাপ দিয়ে রেখেছিল, বা তখন এখানে অনেক প্রশ্ন কিন্তু আমরা শুরুর দিন থেকে বলে আসছিলাম যে কেন আপনি তাহলে যারা এই সরকারটা কেন চুপ্পুর অধীনে শপথ নিল। 1 নম্বর কথা, শপথ নিল, তারপরে তার অধীনে আপনি সবগুলো অধ্যাদেশ তাকে দিয়ে জারি করালেন। শুধু তাই নয়, 25 নভেম্বর 2025 আপনি তাকে দিয়ে গণভোট অধ্যাদেশ আদেশ, যেটা সে পারে না, সেটাকেও আপনি আইন ভঙ্গ করে তাকে জোর করে এটা করাইছেন। তো যেটা আপনার যে পক্ষে যায়, যে পক্ষেই করেছে তার পক্ষে যায়, সেটা আপনি মেনে নিলেন, বাকিটা মেনে নিলেন না। এটা তো সব দলের ক্ষেত্রেই। আবার আসলে বিএনপির ক্ষেত্রে বিএনপি কেন 6 মাস পরে এটা মনে করলো? দেখুন এই মুহূর্তে আসলে এটা আমাদের জুলাই সনদ, যেটা জুলাই সনদের অধীনে বা জুলাই স্বাক্ষরিত জুলাই সনদের অধীনে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা হয়, তো এটা 6 মাসের মধ্যে যদি হয় আর কি, এভাবেই আমি ধরে নিচ্ছি কাগজে কলমে, হাইপোথেটিক্যালি ওভাবেই হবে। তো ওভাবে হলে এভাবেই হওয়ার কথা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন 6 মাস পরে, যেহেতু পরবর্তীর বিএনপি সরকারের মেয়াদ তো 5 বছর, তো 6 মাস পরে যদি হয়, তার পরবর্তী ইলেকশনের টাইমে হয়তো এই রাষ্ট্রপতি হয়তো ক্ষমতা থাকবে, বা তার অধীনে হয়তো তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হবে। তো বিএনপিও মনে করেছে যে এই মুহূর্তে এটা একটা ফেভারেবল কন্ডিশন বা একটা সুইটেবল কন্ডিশন। আর রাষ্ট্রপতি চুপ্পু তো এটা বলে নাই যে আমাকে চাপ দিয়ে পদত্যাগ করাচ্ছে বা কোনো পক্ষ। সে বলেছে যে আমার এই অটোনমিক নিউরোপ্যাথি, এটা আমাদের ডাক্তারি ভাষা বলে ইনভলন্টারি নার্ভাস প্রসেসের একটা রোগ, যেটা সে বলেছে ভুলে যায়, সিঙ্কোপ হয়, ঘুরে পড়ে, ডিজিনেস হয়। তো এই ধরনের পেশেন্টগুলো তো স্বাভাবিকভাবে রাষ্ট্রের একটা বড় সাংবিধানিক পদে থাকতে পারে না, যদি এটা সত্য হয়ে থাকে অটোনমিক নিউরোপ্যাথি। আর এই বয়সে, এর আগে উনি ওপেন হার্ট সার্জারি পেশেন্ট আমি যতটুকু জানি, এবং ওনার বয়স, শারীরিক জটিলতা অনেক রোগ রয়েছে, স্বাভাবিক এই বয়সগুলো থাকাটা খুব স্বাভাবিক। তো এই মুহূর্তে পদত্যাগ করেছে একটা নিয়মে। এখন ওই নিয়মেই ভোটের প্রসেস অনুযায়ী আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অলরেডি স্পিকারের সাথে যিনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি, তার সাথেও সিইসির বৈঠক হবে। কিন্তু এখানে হচ্ছে কি, ধরেন আরেকটা বিষয় একটু দেখুন, দায় মুক্তির ব্যাপারটা। এখানে হচ্ছে ওনার এই পিরিয়ড টাইমে ওনার বিরুদ্ধে দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু ওনার আগে পরে কিন্তু দেওয়া হয়নি। আপাও বলছিলেন। তো সেক্ষেত্রে ধরেন এরশাদের কিন্তু দেখবেন ছাড়ার 1 সপ্তাহের মধ্যে তাকে জেলে যেতে হয়েছে। তো এই ধরনের প্রমাণ কিন্তু আমাদের রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, ধরেন শুধু তাই না, আপনি বেগম জিয়ার কথা উল্লেখ করলেন, কিন্তু টোটাল রেজিমের কারণে এর সাথে তো আগে পরে কিছু ছিল না।
না, এরশাদ তো একটা মানে কক্ষীকৃত করে ক্ষমতা নিয়েছে, তো অটোক্রেটিক রাষ্ট্রপতি ছিল, তাই না? এখন এই জায়গা থেকে আপনার শুধুমাত্র চুপুর বেগম জিয়ারটা আপনার উদাহরণটা শুধু তাই না, আপনি দেখেন সে কিন্তু হাসিনাকেও সব জায়গায় দায় মুক্তি দিয়েছে। আপনার নাইকো দুর্নীতি মামলা বলেন, পদ্মা সেতুর বিশ্ব ব্যাংকের যে ইনভেস্টিগেশন রিপোর্ট, সেখান থেকেও, এবং অনেক অপকর্মই করেছে। তো আমি মনে করি তখন স্পেসিফিকলি এগুলো নিয়ে আগানোটাই বেটার। আর আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে জামাত স্পেসিফিকলি কিছু করতেছে কিনা, আমি কিন্তু জামাতের স্পেসিফিকলি কোনো অ্যাকশন দেখি নাই। কিছুক্ষণ আগে একটা টকশোতে এনসিপি বলেছে তারা তাদের লিগেল টিম অনুযায়ী তারা এটা ডিসাইড করতেছে। কারণ আপনি তাকে তো যদি ধরতে হয় তাহলে স্পেসিফিকলি মানে আইনের অনুযায়ী যেতে হবে, মানে ঢালাভাবে আপনাকে বললে তো হবে না। কিন্তু আমি দেখেছি যে জামাতের পক্ষ থেকে এখন অফিসিয়ালি তেমন কোনো মানে অগ্রগতি দেখা যায় না, কিন্তু আজাদি পার্টি তারা খুব ভোকাল। এখন আজাদি পার্টি করতেছে, আজাদি পার্টিটা আজাদি পার্টি মানে হাসিনুর রহমানের আজাদি পার্টি আমি ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে সবসময় সামনে দেখি, তো ওই পার্টিটা বা ওই সংগঠনটাই এখন পর্যন্ত আমি দেখলাম যে তারা খুব বেশি বোল্ড মুভমেন্ট করতেছে। তো এটা জানি না শেষ পর্যন্ত কি পরিণতি হয়, বাট এখন পর্যন্ত আমাদের স্পেকুলেশনের জায়গা থেকে এটা মনে হচ্ছে যে এই পর্যায়ে এটা রয়েছে, কিন্তু এটাও যে খুব বেশি মানে আমার কাছে গুরুতর কিছু মনে হয়েছে সেটাও মনে হয়নি। মোশাররফ ভাই, সেটা হচ্ছে যে আমরা একটু নতুন রাষ্ট্রপতি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এই মার্দি আপা বললেন যে 4 জন রাষ্ট্রপতি ছিল বিএনপির, তারা কেউ পূর্ণ মেয়াদ পালন করতে পারেনি, এবং আমাদের 4 জন পেরেছেন। 4 জন পেরেছেন 17 জনের মধ্যে ওভারঅল 17 হিস্ট্রিতে, জনের ওভারঅল হিস্ট্রিতে। কিন্তু বিএনপির আমি 2 জনকে দেখলাম, যে বি চৌধুরী এবং ইয়াজউদ্দিন, ওনাদেরকেও এক ধরনের মানে চাপের মধ্যে বিদায় নিতে হয়েছে। আর বি চৌধুরী তো অভিশংসনই করা হয়েছিল। নতুন রাষ্ট্রপতি যিনি আসবেন তার কাছে তিনি কি কোনো চ্যালেঞ্জের মুখে থাকবেন, কিংবা তা কেমন রাষ্ট্রপতি বিএনপি চয়েস করে, কোনো পলিটিক্যাল নাকি আবারও বাইরে থেকে সুশীল কাউকে আনবে? আমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমাদের কনস্টিটিউশনে কিন্তু একটা পরিবর্তন ঘটে যাচ্ছে। আমি মনে হয় রাজনৈতিকবিদরা এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত। সেটা হলো আপনি দেখবেন যে শেখ হাসিনার 15 বছরে আপনি কিন্তু কেয়ারটেকারের বাদ দিয়ে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছিলেন, যার জন্য রাষ্ট্রপতির খুব একটা গুরুত্ব ছিল না। কিন্তু এখন কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ হয়, অলরেডি কেয়ারটেকার এস্টাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার কারণে অটোমেটিক Restore করছে। 13তম রেস্টোর করে গেছে। সুতরাং আপনাকে আগামীতে রাষ্ট্রপতির পদটা, বিশেষ করে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সময় খুব ইম্পর্টেন্ট। তাকে টোটাল ক্ষমতা কিন্তু তাকে আবর্ত করে কেন্দ্রভূত হবে। তা আমরা অভিজ্ঞতা কি দেখেছি, আপনি দেখেন পলিটিক্যাল যদি প্রেসিডেন্ট হয়, সে তার মধ্যে সাহস থাকে, তার মধ্যে কমিটমেন্ট থাকে, তার মধ্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সেই সক্ষমতা থাকে। যেটার উদাহরণ 1996 সালে যারা নাসিম যখন অভ্যুত্থান করতে চেয়েছিলেন, তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কিন্তু তার প্রজ্ঞা, মেধা এবং সাহস দিয়ে সেটা ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। কিন্তু আপনি দেখেন 111 সেখানে প্রফেসর ইয়াজউদ্দিন কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কারণ তার সেই রাজনৈতিক জ্ঞান ছিল না, পরিস্থিতি মোকাবেলার মতো সেই সাহস ছিল না, এবং সর্বোপরি তার কমিটমেন্ট ছিল না। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী দিনে যাকেই করুক না কেন, রাষ্ট্রপতি অবশ্যই পলিটিক্যাল হওয়া উচিত। কারণ আপনার রাজনীতিবিদরা অনেকে গালাগালি দেয়, অনেককে তাকে নানাভাবে চিহ্নিত করে, তার কিন্তু রাষ্ট্র, দেশের প্রতি, মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তার মানে কেয়ারটেকার সরকারের কারণেই কি আপনি চাচ্ছেন যে রাষ্ট্রপতি আরো বোল্ডলি একজন ব্যক্তি থাকুক, মানে মেরুদণ্ড? অবশ্যই এটা দরকার, কারণ আপনি দেখেন এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, এবং পলিটিক্যাল গভর্নমেন্টের পিছনে কিন্তু তারা একটা সংগঠন আছে। যেমন ইউনূস সরকারের আমলে আপনি দেখবেন বারবার তারা বলতো যে আমাদের তো কোনো সংগঠন নাই, আমাদেরকে কেউ সহযোগিতা করার মতো কোনো জায়গা নাই। কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বলে বিএনপি বলেন, তার একটা বিশাল সাংগঠনিক ভিত আছে। জামাত ইসলাম বলেন, তার সাংগঠনিক ভিত আছে। তো ওই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় কিন্তু যিনি রাষ্ট্রপতি থাকবেন, এই যে এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা 3 মাসের জন্য কিন্তু রাষ্ট্রপতির কাছে চলে যাবে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর যে ক্ষমতাটা। তৎকালীন সময় তাকে কিন্তু সেই দক্ষতার সাথে এটা মোকাবেলা, যার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যে কোনো রাজনৈতিক লোক এখন যারা আমাদের নীতি নির্ধারক, তারা সিদ্ধান্ত নেবে যে আসলে কি করবে। তারপর আপনি বলছেন এই যে বর্তমান যে শাহাবুদ্দিন সাহেব, আমি মনে করি যে তাকে দায় মুক্তি শুধু ওই সময় থাকবে, সে যে যখন সে চেয়ারে ছিল ওই সময় আপনি আমার কনস্টিটিউশনে একটা দায় মুক্তি দেওয়া আছে যে এই সময় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কিন্তু আমি মনে করি এখন তো আর সেই অ্যাডভান্টেজ তার মধ্যে নাই, এবার সুতরাং তার বিরুদ্ধে মামলা অবশ্যই করা যাবে। আর আরেকটু ব্যাপার যে কথাটি ডক্টর রকিব বলেছেন, যে উনি কিন্তু দৃশ্যমান আমরা যেটা দেখি, জাতির কাছে যেটা দেখি, যে উনি শারীরিক অসুস্থ, জ্ঞান হারিয়ে ফেলেন, অনেক কিছু মনে থাকে না, সুতরাং উনি পদত্যাগ করছে। সুতরাং এইটাকে একটা রাষ্ট্রপতির মতো একটা যে পদ, এটাকে এই জায়গায় আমাদের রাখা উচিত। এখানে বিতর্ক আমার করা মনে এখনো ঠিক না, কারণ উনি তো সাংবিধানিকভাবে পদত্যাগ করেছেন। আর সুতরাং এইটা ওইভাবে রেখে আমাদের মনে হয় আগামী দিনে এগিয়ে যাওয়া উচিত। আর আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে আছি। আপনি দেখবেন বিশেষ করে এখন আমরা যারা জাতীয়তাবাদী দলের যে সরকার, আমাদের কাছে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ। আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার করতে
আমাদের সমস্যা হচ্ছে। এই যে দেখুন এখন জ্বালানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমাদের পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এখনো আমরা সে মানুষের মনোবলটা ফিরিয়ে আনতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে এই সরকার কিন্তু সাফল্য দেখেছে, যেমন আপনার এই যে মব কালচারটা আমরা বন্ধ করতে পেরেছি, দেশের গণতান্ত্রিক যে আবহাওয়াটা সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। কারণ আপনি দেখেন একটা গভর্নমেন্ট 5 মার্চ ছেলে, আপনি বলতে এখানে মারদিয়া মমতাজ আছেন, এরা বলতে পারবে না যে রাজনৈতিক কারণে আমার একটা লোককে হয়রানি করা হয়েছে। এরা বলতে পারবে না আমাদের বিরুদ্ধে, আমরা অপোজিশন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এরা বলতে পারবে না আমাদের কোথাও জনসভা ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু গণতান্ত্রিক যে যাত্রাটা, মানে আপনার বিরোধী মতকে শ্রদ্ধা করার যে একটা কালচার বাংলাদেশে, সেইটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আরেকটা জিনিস দেখবেন, রাজনীতিতে কিন্তু একটা বদনাম আছে রাজনীতিবিদদের, যে তারা যে ওয়াদা করে তা রাখে না। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি দেখবেন এই 5 মাসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে যেই ওয়াদাগুলি করেছিলেন, প্রত্যেকটি ওয়াদা উনি বাস্তবায়ন করে চলেছেন। এই ফ্যামিলি কার্ড বলেন, এই যে কৃষক কার্ড বলেন, এই যে গাছ লাগানো বলেন, খান খনন বলেন, ইএমএম মসজিদের বেতনের কথা বলেন, এবং আরেকটু সবচেয়ে আমি যেইটা মনে করি যে তারেক রহমান আরেকটা জিনিস শুরু করেছে, যেটা রাজনৈতিক যে একটা সহনশীলতা। উনি বিজয়ী হয়েও কিন্তু যে পরাজিত বিরোধী দলের কাছে গিয়ে দেখা করেছেন, তারপরের দলকে দেখা করেছেন, এবং এখন পর্যন্ত সংসদে আপনি দেখবেন মার্জিয়া আছে আমাদের সব মানে সহযোদ্ধা একসাথে সংসদে, আপনি দেখবেন তাদের যে আসন আপনি যদি আপনি পার্সেন্টেজ করেন, তারা যে কোনো কিছুতে 26% পেতে পারে, বাকিটা কিন্তু সরকারি দলের। কিন্তু আপনারা দেখবেন যে কোনো অ্যাক্টিভিটিসে আমরা কিন্তু 50-50 তাদেরকে শেয়ার দিচ্ছি। জুলাই সনদের উপর 2 ঘন্টা আলোচনা হওয়ার কথা ছিল, তারা 52 মিনিট পায়, আমরা তাদেরকে 1 ঘন্টা 18 মিনিট দিয়েছি। আর বিএনপি এত বৃহত্তর দল, আমরা 1 ঘন্টা 1 মিনিট শুধু আলোচনা করেছি। তারপর দেখবেন এই জ্বালানি সংকটের সময় যে জাতীয় কমিটিটা গঠিত হয়েছে, আপনি দেখবেন সেখানে কিন্তু 5 জন, অথচ তারা 5 জন কিন্তু পায় না। অর্থাৎ এই যে একটা রাজনীতিতে একটা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং বলেন, অথবা দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক শক্তির একটা কমিটমেন্ট, আমি মনে করি এটা আগামী দিনে যে সংকটগুলি আমরা মোকাবেলা করছি, এইগুলি সমাধানের ক্ষেত্রে একটা চমৎকার ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। মার্জিয়া মমতাজ, আমরা দেখলাম সিলেটের জনসভা, সরকারের বয়স মাত্র 5 মাস, সেখানে আপনার কর্নেল অলি বললেন যে 3 জন মিলে যদি ডাক দেয় 1 সপ্তাহ সরকার টিকবে না। নাহিদ ইসলাম বললেন যে সরকারকে সহযোগিতা করা আর করা হবে না, এখন আমরা কর্মসূচি দেব। সেখানে শফিকুর রহমান বললেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। মানে একটা 6 মাসে সরকারের প্রতি 5 মাস এত যুদ্ধেন্দ্রী মনোভাব কেন বিরোধী দলের? জি, আপনাকে ধন্যবাদ। এটা একটা জনসভার ভাষা থাকে, সেটাকে নিয়ে যখন আমরা এখানে বসে শান্তশিষ্ট হয়ে টেবিলে কথা বলি, সেটা একটা সিচুয়েশন, আর সংসদে কি হচ্ছে সেটা আরেকটা সিচুয়েশন। আমি 2টা জায়গায় আছি। আমি 2টা জায়গাকে যদি বলি, এই সরকারটা সাধারণ কোনো সরকার না। এই সরকারটাতে এমন কিছু মানুষ আছেন এবং এমন একটা ফিলসফিকে আমরা ভুলে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই এখানে এসেছি যে আমরা আগের এই জিনিসগুলোকে অনুসরণ করব না। আমাদের দেশে একটা কথা বলে যে বেয়াদবের থেকে আদব শেখা। হাসিনার সময়ের প্রত্যেকটা কাজকে আমরা যদি একটা লিস্ট করি এবং আমরা একটা সরকারকে বলি যে ম্যান্ডেট লাগবে না, খালি এই কাজগুলো করবেন না, দ্যাটস ইট। প্রথম কথা হচ্ছে, জনগণের ম্যান্ডেটকে কি এই সরকারটি যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছে? জবাব হচ্ছে না। ঠিক যে পরিমাণ মানুষ তাদেরকে ভোট দিয়েছেন, তার থেকে 20% বেশি মানুষ ভোট দিয়ে যে পরিবর্তনটা চেয়েছে। এবং আসলে জুলাই সনদ দিয়ে কি হয়, আমরা কিন্তু এই কথাটা অনেকবার শুনেছি। আপনারা খালি জুলাই সনদ করেন, দেশে কত সমস্যা, অনেক সমস্যা। এক্স্যাক্টলি। দেশের সমস্যা থাকে কেন? কারণ প্রত্যেকটা জায়গায় দায়িত্বশীল মানুষেরা থাকেন, যাদের জবাবদিহিতা না থাকার কারণে এই সমস্যাগুলো দিনের পর দিন থেকে যায়। আপনি একটা কথা বলেন, মোশাররফ ভাই খুব সুন্দর করে বলছিলেন না যে আমরা সবাই একরকম না। আমরা একরকম না। আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের কাছে যাই যখন মানুষ আমাদের কাছে চায়, কিন্তু আমাদের মাধ্যমে তাদের যেই অধিকারটুকু আদায় করে দেওয়ার কথা, সেই পয়সাগুলো আমাদের হাতে আসে না। এটা কিন্তু আমার স্যালারি না, এটা আমি যে এলাকায় যাব সেই এলাকার মানুষের হক। এটা আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না কেন? আমরা শুনি যে বিরোধী দল কখনো পায় না। তাহলে আমরা 24-এর আগে যে বললাম না যে আমরা ওই লিস্ট কি আবার ওইটা থেকে শুরু করছি? আমাদের আমলাতন্ত্র এখনো সেখানে থেকে গেছে। তাহলে আমরা এতগুলো মানুষ যে রক্ত দিল শুধুমাত্র কিছু মানুষকে চেয়ারে বসানোর জন্য, যে ওরা একটু করে আগের সরকারটাকে উঠিয়ে ধরেছিল, ব্যাস আমরা গিয়ে এক জায়গায় বসে গেলাম, তাহলে আমরা কি পেলাম? জুলাই সনদ নিয়ে আমরা এই জন্যই কথা বলি যে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জবাবদিহিতা চাই, যেগুলো এনশিওর হলে আমার আপনার চালের দাম, আজকে গ্যাস নাই আমার বাসায় প্রায় 6 দিন ধরে, সেই সমাধানগুলো আমি জানতাম। আমি কাকে জুলাই সনদের সাথে মৌলিক সমস্যার মানে কানেক্ট কিভাবে করে? ধরেন আপনার বাসায় গ্যাস নাই, এর সাথে জুলাই সনদ কিভাবে কানেক্ট করে?
জুলাই সনদ এটাকে কিভাবে কানেক্ট করে যদি আপনি আমাকে সময় দেন আমি একটু বলবো। জুলাই সনদ বলে উচ্চ কক্ষে এক্সপার্ট থাকবেন যারা নিম্ন কক্ষের সিদ্ধান্তগুলোকে রিভাইজ করবেন এবং সেখানে উচ্চ কক্ষের অনুমতি ছাড়া বা টোটাল সবার অনুমতি সহই এটা রাষ্ট্রপতির কাছে যাবে। অথবা যেমন ধরেন রাষ্ট্রপতি কে হবেন, উচ্চ কক্ষের ভোট লাগবে। উচ্চ কক্ষ কিভাবে নির্বাচিত হবে জুলাই সনদে আছে, পিআর এর সিস্টেমে। অর্থাৎ এই সংসদের নিম্নকক্ষের একটা রেপ্লিকা ওইটা হবে না। যে কোনো সিদ্ধান্ত এখান থেকে তৈরি হয়ে গিয়ে উচ্চকক্ষে যাওয়া মাত্র তাকে আরেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের মুখোমুখি হতে হবে। তাহলে আমার যে নির্বাচিত এমপি যিনি মন্ত্রী হয়েছেন, নট নেসেসারিলি তিনি তার মন্ত্রণালয়ের এক্সপার্ট। আপনি দেখেন কোন মন্ত্রীকে আপনি বলবেন যে তিনি তার মন্ত্রণালয়ের এক্সপার্ট? কয়জন আছেন? হাতে গোনা 2-1 ছাড়া আর কেউ তার নিজের মন্ত্রণালয়ের এক্সপার্ট না, ইনক্লুডিং স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একেবারে চিন্তিত নন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যেদিন প্রশ্ন থাকে সেদিন তিনি বেশিরভাগ দিন থাকেন না, কথা বলেন না, তিনি কথা বলেন অন্য বিষয়ে। এখন জুলাই সনদ এগুলোকে অ্যাড্রেস করে। সুতরাং আমরা যখন জুলাই সনদ নিয়ে কথা বলি আমরা এই সমস্যাগুলোকে ওভারলুক করে যাই না, আমরা এই সমস্যাগুলোকে কাউন্ট করতে চাই দেখেই কথা বলি। সুতরাং আমি যখন সরকারের দিকে তাকাই যখন দেখি যে এই জায়গাগুলোতে শিথিলতা আছে, তখন আমাকে রাজপথে মানুষের কাছে কৈফিয়তটা দিতে হয় যে আপনার ভোট নিয়ে যে আমি গেছি, হতে পারে আমি বিরোধী দল, কিন্তু আমি আপনার দাবির কথা ভুলে যাই নাই। এই জন্যই জনসভার ভাষাটা আলাদা এবং যৌক্তিক। রাকিব, জনসভার ভাষা আর পার্লামেন্টের ভাষা, টকশোর ভাষা তো এক না, ঠিক আছে, কিন্তু আপনি ভাষা যেটা বলেন কিন্তু আপনার ভেতরের আকাঙ্ক্ষাটা তো প্রকাশ পাচ্ছে যে তারা অসহিষ্ণু হয়ে গেছে। কারণ এই ধরনের ভাষা তো আমরা দেখি ক্ষমতা একবার লাস্টে সরকারের শেষের দিকে এরকম হুঙ্কার আমরা দেখি, কিন্তু 5 মাস বয়সে একটা সরকারের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার যে এটা মামুলিভাবে মারদেয়া মমতাজ বললেও আমি মনে করি না যে এটা মামুলি কথা। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ের আগে ওই রাষ্ট্রপতি ইস্যু আমার একটু অ্যাড্রেস করার বিষয় আছে। মোশাররফ ভাই খুব সুন্দর কথা বলেছেন যে তিনি পলিটিক্যাল রাষ্ট্রপতি চান। এক্ষেত্রে আমারও কিছু রাষ্ট্রপতি পলিটিক্যাল হলেই হবে না। দেখুন, আমাদের জুলাই আন্দোলনের সময় চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি ছিলেন 36 দিন, কিন্তু ধরেন যখন হাসিনা প্রথম দিনে কিন্তু 6 জন মেরে ফেলছিল, তো এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল এটা থামানোর। এবং শুধু তাই না, স্টুডেন্টরা কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর সাথে দেখা করেছিল, কিন্তু পুরা জার্নিতে 36 দিনের জার্নিতে কোথাও সে জনগণের জন্য কোনো জায়গায় ইন্টারভেন করে না। সুতরাং আমরা এমন রাষ্ট্রপতি দেখতে চাই যখন রাষ্ট্র কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে, সে ক্রাইসিস মোমেন্টে যেন সে জাতিকে উদ্ধার করতে পারে, কারণ সে রাষ্ট্রের সবচেয়ে বড় সাংবিধানিক পদ। একই সাথে আন্তর্জাতিক বহির্বিশ্বে যেন তার একটা ইমেজ থাকে। এবং আমাদের এই মুহূর্তে জিও পলিটিক্যাল, জিও স্ট্র্যাটেজিক্যাল যত ধরনের ক্রাইসিস আছে এবং সম্ভাবনা, একই সাথে পটেনশিয়ালিটি রয়েছে, সেখানেও যেন একটা গুড রোল প্লে করতে পারে। আমি আশা করি যেহেতু ক্ষমতাসীন দল 2/3 রয়েছে এবং নিশ্চয়ই তাদের দল থেকে কেউ না কেউ যাবে এবং তারা এই বিষয়গুলো যেন আমলে নেয়। এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে জনসমাবেশের ভাষা বা টকশোর ভাষা, ডেফিনেটলি এটা আলাদা। তো টকশোতে আসলে সবসময় একটু রক্ত গরম করা ভাষণ সবাই দিতে পছন্দ করে, কিন্তু দুর্গ গড়ে তোলার ব্যাপারটা কি মিন করলেন? আবার দেখুন, তারা কিন্তু বলতেছেন যে সরকারের দলের পতন হয়ে যাবে, কিন্তু আমরা আনফর্চুনেটলি লক্ষ্য করতেছি যে বিরোধী দলের কিন্তু 11 দল থেকে 9 দলে চলে আসলো। তো আমরা এই প্রথমবার দেখতে পাচ্ছি যে বিরোধী দলের সহযোগিতা কমে যাচ্ছে। তো সুতরাং আমরা কখনোই বাংলাদেশের হিস্ট্রিতে দেখি নাই যে সরকারি দলের জনপ্রিয়তা কমে দিন দিন এন্টি ইনকামেন্সি ইফেক্টের কারণে, কিন্তু এবার দেখলাম যে বিরোধী দল থেকেও শরিকরা চলে যাচ্ছে এবং এনসিপিও বারবার আকার ইঙ্গিতে এরকম হুমকি দিয়ে রাখতেছে যে সামনে লোকাল ইলেকশন, স্থানীয় সরকার নির্বাচনে যদি ব্যাকবাটার না হয়, সমঝোতা না হয়, তো সেক্ষেত্রে তারাও বোল্ড ডিসিশন নিবে। অলরেডি তো ঢাকায় দক্ষিণে সাদিক কায়েমকে জামাত মনোনয়ন দিয়েছে। আজকে আমি নিউজে দেখলাম। আসিফ মাহমুদের কি হবে না, সেটাও অন্য আলাপ, এটা তাদের ইন্টারনাল আলাপ। কিন্তু এই জায়গা থেকে ধরেন এটা গরম করা, আমি গরম করা বক্তব্যই বলবো। আর এই মুহূর্তে সরকারের আপু জুলাই সনদ নিয়ে খুব সুন্দর কথা বলছে। তো ডেফিনেটলি জুলাই সনদ একটা মৌলিক চাহিদা বা মৌলিক দাবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন সবকিছু যে জুলাই সনদ করলে যে সমাধান হয়ে যাবে ব্যাপারটা আমি তাও মনে করি না। ধরেন আমি একটা কথা বলি, ধরেন জুলাই সনদ অক্ষর অক্ষর সব কিছু মেনে ফেললো সরকার বা আবার কিছু মানলো না, কিন্তু তাতেও আমাদের আরো অনেক কিছু সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। ধরেন আমাদের এই যে আমলাতন্ত্র, আমরা যে এই ব্যুরোক্রেটিক সমস্যার মধ্যে দিয়ে আছি, ধরেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে আমলাদের বেতন গাড়ির খরচ কমানোর জন্য বলছিল, কিন্তু এটা আমাদের সিভিল সোসাইটি বলেন বা বিরোধী দলের পক্ষ থেকে খুব বেশি বোল্ড আকারে দেখি নাই, যার কারণে দাবিটা খুব বেশি ভ্যালিড থাকলো না। কিন্তু আমরা যে ধরেন নানা মার প্যাচে আমরা সবসময় একটা ব্যুরোক্রেটিক সমাজের মধ্যে রয়ে যাচ্ছি সে ব্রিটিশ পিরিয়ড থেকে, তো সেটা নিয়ে কিন্তু আমাদের কথা বলতে হবে। কারণ ধরেন আমরা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমাদের কান্ট্রির নাম, আমরা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে দেখতে চাই, কিন্তু আমরা ব্যুরোক্রেটিক রিপাবলিক বাংলাদেশ দেখতে চাই না। ইভেন আপনি দেখেন হাসিনার আমলে যে 17 বছরে যে হাসিনার যে এই যে কুকীর্তির সবচেয়ে বড় সহযোগী, আপনি দেখেন কয়েকজনের হাতে গোনা কয়েকজন যারা একদম ওপেন ফেস, তাদের হয়তো দেখেন বিচার কাঠগড়া আসছে বা সামনাসামনি আসছে, কিন্তু এই যে তার আমলাতান্ত্রিক যে জটিলতাটা বা তার এই যে কুচক্রটা ছিল, এটার বিরুদ্ধে কিন্তু খুব বেশি আমরা এখন দেখিনি। সুতরাং আমি মনে করি যে এটা একটা সংস্কার, একটা বড় দাবি রাখে জুলাই সনদের বাইরে, আউট অফ দ্য জুলাই সনদ। এর বাইরেও আপনি যে আমাদের অর্থনীতি যে সংস্কার, আপনি দেখেন আইএমএফের প্রত্যেকটা ডেটা দেখেন, প্রত্যেকটা ডেটাই আমাদেরকে খুব সংকট, ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা ডেটাই ঝুঁকিপূর্ণ। তো সেই জায়গা থেকে যদিও বিএনপি সরকার 18 ব্যাংক রেজুলেশন আইন পরবর্তী সময় আইএমএফের চাপে সরে আসছে, তাই মনে করি এই জিনিসগুলা
পলিটিক্যালি অ্যাকোমোডেটেড হওয়াটাই ভালো, কারণ আমরা রিসেন্টলি দেখেছিলাম যে আমাদের যখন ওই শিক্ষার্থীদের যে পরীক্ষা পেছানোর যে আন্দোলন, সেখানেও কিন্তু আপনি দেখেন পতিত ফেসিবাদ কিন্তু এখানে ঢুকে পড়ছে। সুতরাং এই যে হুঙ্কা টুঙ্কা এগুলো দেওয়া, হুঙ্কা টুঙ্কা দিলে কিন্তু পতিত ফেসিবাদ কিন্তু ঢুকে কিন্তু আবার সবাইকে ম্যানেজ করে দেয়। সুতরাং এই জিনিসটা আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থাকা উচিত। মোশাররফ ভাই, এই যে বিশেষ একটা কমিটি গঠন করা হলো